রাতের ভয়, ভয় যেখানে জীবন্ত। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা। উশ্রী নদীর ওপার থেকে একটা সোঁদা গন্ধ ভেসে আসছে। আমি আমার ল্যাবরেটরিতে বসে নতুন একটা যন্ত্র নিয়ে কাজ করছিলাম। নাম দিয়েছি কম্পোগ্রাফ। এর কাজ হলো বাতাসের অতি সূক্ষ্ম কম্পন বা মাটির গভীর থেকে আসা কোনো তরঙ্গ শনাক্ত করা। নিউটন আমার চেয়ারের পাশে বসে অঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ দেখলাম কম্পোগ্রাফের কাঁটাটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। সাধারণত ভূমিকম্পের আগে এমন হয়, কিন্তু এটা ভূমিকম্প নয়। কাঁটাটার নড়াচড়া একটা নির্দিষ্ট ছন্দে হচ্ছে। মনে হচ্ছে মাটির অনেক নিচ থেকে কেউ যেন কোনো সংকেত পাঠানোর চেষ্টা করছে। আমি হিসাব করে দেখলাম এই তরঙ্গের উৎস ভূপৃষ্ঠ থেকে অন্তত 4 কিলোমিটার নিচে। আশ্চর্যের বিষয় হলো এই গভীরতায় কোনো মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব। তাহলে কি নিচে কোনো অজানা সভ্যতা আছে, নাকি আমার পুরনো বন্ধু হাইনরিখ স্টেইনার কোনোভাবে তার অস্তিত্ব জানান দিচ্ছে? হাইনরিখ 3 বছর আগে আমাজন অববাহিকায় এক খনি গবেষণায় গিয়ে নিখোঁজ হয়েছিলেন। সবাই ধরে নিয়েছে সে আর বেঁচে নেই, কিন্তু আমার মন বলছিল স্টেইনার এত সহজে হার মানার পাত্র নয়। কি হে শঙ্কু, সকাল সকাল কি এত যন্ত্রের দিকে হাঁ করে তাকিয়ে আছো? অবিনাশবাবুর গলার শব্দে আমার ঘোর কাটল। অবিনাশবাবু আমার প্রতিবেশী। বিজ্ঞানের ব না বুঝলেও তার কৌতূহল সীমাহীন। হাতে একটা বড় সাইজের লাল মূলো নিয়ে তিনি ল্যাবরেটরিতে ঢুকলেন। অবিনাশবাবু, আপনি ঠিক সময়ে এসেছেন। দেখুন এই কাঁটাটা। আমি বললাম, কাঁটা তো কাঁপবেই। আপনার ওই সব আজব কলকবজা কি আর স্থির থাকতে জানে? তা দিয়ে কি আমার এই মূলোর ওজন মাপা যাবে? অবিনাশবাবু হা হা করে হাসলেন। আমি গম্ভীর হয়ে বললাম, অবিনাশবাবু, এটা মূলো মাপার যন্ত্র নয়। এটা বলছে যে আমাদের পায়ের তলায় এক গভীর রহস্য লুকিয়ে আছে। আর আমার মনে হচ্ছে আমাকে একবার আমাজনের জঙ্গলে যেতে হবে। আমাজন শুনেই অবিনাশবাবুর হাসি উবে গেল। তিনি মূলোটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, আবার সেই জঙ্গল? সেখানে তো মশা আর কুমির ছাড়া কিছু নেই। কেন মিছে মিছে নিজের প্রাণটা ঝুঁকিতে ফেলবেন? আমি জানতাম অবিনাশবাবু ভয় পেলেও আমার সঙ্গ ছাড়বেন না। আমি তার কথার উত্তর না দিয়ে আলমারি থেকে আমার সেই বিখ্যাত মিরাকিউরাল বডির কৌটোটা বের করলাম। শরীর ও মনের শক্তি অটুট রাখতে এর চেয়ে বড় ওষুধ পৃথিবীতে আর নেই। বিকেলে প্রহ্লাদকে ডেকে বললাম সব গোছগাছ করতে। নিউটনকেও সাথে নিতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে এবারের অভিযান আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারের দিকে নিয়ে যাবে। রাতের ডায়েরিতে শুধু এটুকুই লিখলাম, বিজ্ঞান যেখানে শেষ হয়, প্রকৃতি সেখানে খেলা শুরু করে। সেই খেলার রহস্য ভেদ করাই এখন আমার লক্ষ্য। আজ আমরা ব্রাজিলের মানাউস শহর থেকে প্রায় ৩০০ মাইল ভেতরে এক দুর্গম এলাকায় আস্তানা গেড়েছি। জায়গাটা মানচিত্রের বাইরে। চারিদিকে এত ঘন জঙ্গল যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে হিমশিম খাচ্ছে। বাতাসে এক ধরনের অদ্ভুত ঝিঁঝি পোকার ডাক, যা মাঝে মাঝে ধাতব করাত চালানোর মতো শব্দ করছে। অবিনাশবাবু এর মধ্যেই ৩ বার পিছু হটার প্রস্তাব দিয়েছেন। তার মতে গিরিডিতে বসে মূলো চাষ করা এই আমাজনের মশার কামড় খাওয়ার চেয়ে অনেক বেশি গৌরবের। অবশ্য আমি যখন তাকে আমার আবিষ্কৃত মস্কুইটো রিপেলেন্ট ফ্যাপার মাখিয়ে দিলাম, তখন তিনি কিছুটা শান্ত হলেন। এই বাষ্পের গন্ধে মশা তো দূর, কোনো হিংস্র জন্তুও ধারে কাছে ঘেঁষবে না। বিকেলের দিকে আমরা সেই মৃত আগ্নেয়গিরিটার পাদদেশে পৌঁছালাম, যার নাম স্থানীয় আদিবাসীরা দিয়েছে শয়তানের হা। পাহাড়টা দেখতে অনেকটা মানুষের মাথার খুলির মতো। তার বাঁদিকের গর্ত দিয়ে একটা সুড়ঙ্গ নিচে নেমে গেছে। কম্পোগ্রাফ বের করতেই দেখলাম কাঁটাকা এখন পাগলের মতো ঘুরছে, অর্থাৎ আমরা ঠিক জায়গাতেই আছি। শঙ্কু, এই গর্তে নামলে কি আর ফেরা যাবে? আমার তো মনে হচ্ছে এর নিচে নরক আছে। অবিনাশবাবু কাঁপা কাঁপা গলায় বললেন। আমি পকেট থেকে একটা লুমিনাস ক্যাপসুল বের করে ফাটিয়ে দিলাম। সাথে সাথে পুরো এলাকা এক মায়াবী নীল আলোয় ভরে গেল। আমি বললাম, ভয় নেই অবিনাশবাবু, আমরা নরকে নয়, পৃথিবীর ইতিহাসে নামতে চলেছি। প্রহ্লাদ, তুমি নিউটনকে ব্যাগে ভরে নাও। আমরা সুড়ঙ্গ দিয়ে নিচে নামতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা নামার পর হঠাৎ একটা কাঁচের মতো স্বচ্ছ দেয়ালের সামনে এসে দাঁড়ালাম। দেয়ালটা স্পর্শ করতেই আমার সারা শরীরে মৃদু বিদ্যুতের ঝটকা লাগলো। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, দেয়ালের ওপাশে আমি যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। দেখলাম মাটির এত নিচে এক বিশাল জগৎ। সেখানে কোনো মাটি নেই,
পুরো মেঝেটাই তামা আর পিতলের শঙ্কর ধাতুর মতো চকচক করছে, আর দূরে দেখা যাচ্ছে এক বিশাল গম্বুজাকৃতি শহর, যেখান থেকে উজ্জ্বল বেগুনি রঙের রশ্মি আকাশের দিকে অর্থাৎ মাটির ছাদের দিকে উঠে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা খসখসে শব্দ হলো। আমি দ্রুত আমার অ্যানি-ইরেন পিস্তল তাক করলাম, কিন্তু অন্ধকারে যাকে দেখলাম তাকে দেখে হাত থেকে পিস্তলটা প্রায় পড়েই যাচ্ছিল। শঙ্কু, শেষ পর্যন্ত তুমি এলে। ধুলোবালি মাখা ছেঁড়া কোট আর লম্বা দাড়িতে ঢাকা মানুষটি আর কেউ নন, আমার দীর্ঘদিনের নিখোঁজ বন্ধু হাইনরিখ স্টেইনার। কিন্তু তার চোখ দুটো কেমন জানি পাথরের মতো নিষ্প্রাণ। তিনি আমাদের দিকে এগিয়ে এসে চুপি চুপি বললেন, এখান থেকে পালাও শঙ্কু, ওরা আমাদের কথা শুনতে পাচ্ছে। ওরা শব্দের কম্পন দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে। অবিনাশবাবু আর্তনাদ করে উঠতে যাচ্ছিলেন, কিন্তু আমি তার মুখ চেপে ধরলাম। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ছাদ থেকে কয়েকটা যান্ত্রিক হাত নেমে এলো আমাদের দিকে। সেই যান্ত্রিক হাতগুলো যখন আমাদের দিকে ধেয়ে আসছিল, স্টেইনার চিৎকার করে উঠলেন, নিচে শুয়ে পড়ো শঙ্কু, ওরা শুধু শব্দ আর নড়াচড়া লক্ষ্য করে। আমি বিদ্যুৎ গতিতে প্রহ্লাদ আর অবিনাশবাবুকে নিয়ে মেঝের ওপর শুয়ে পড়লাম। হাতগুলো আমাদের মাথার ওপর দিয়ে সাঁই সাঁই করে কয়েকবার ঘুরে গিয়ে আবার ছাদের ভেতরে ঢুকে গেল। আমি বুঝলাম এই পাতালপুরীর সুরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অ্যাকোস্টিক সেন্সার বা শব্দ তরঙ্গ ভিত্তিক। আমরা স্টেইনারের পিছু পিছু একটা সংকীর্ণ সুড়ঙ্গ দিয়ে সেই বিশাল গম্বুজাকৃতি শহরের কাছাকাছি পৌঁছালাম। সেখানে গিয়ে যা দেখলাম তা কোনো বৈজ্ঞানিক কল্পনারও বাইরে। শহরটি তৈরি হয়েছে বিশাল আকার সব ধাতব স্ফটিক দিয়ে। সেখানে কোনো মানুষ নেই, কিন্তু হাজার হাজার রোবট সদৃশ প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তারা দেখতে অনেকটা মাকড়সার মতো, কিন্তু তাদের দেহ স্বচ্ছ কাচের তৈরি, যার ভেতর দিয়ে নীলচে বিদ্যুৎ প্রবাহিত হতে দেখা যাচ্ছে। স্টেইনার ফিসফিস করে বললেন, শঙ্কু, এরা কোনো ভিন গ্রহের প্রাণী নয়। এরা এই পৃথিবীরই এক অতি প্রাচীন সভ্যতা, যারা কয়েক হাজার বছর আগে ভূপৃষ্ঠ ত্যাগ করে নিচে চলে এসেছিল। এদের নাম ভাইব্রানিয়ান। এরা শব্দের শক্তি দিয়ে কঠিন বস্তুকে তরল করতে পারে, আবার শূন্যে অট্টালিকাও করতে পারে। আমি আমার পকেট থেকে সোনিক মিটার বের করে রিডিং নিলাম। এখানকার বাতাসের কম্পন মানুষের মস্তিষ্কের কোষের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু স্টেইনার, তুমি এদের হাত থেকে বাঁচলে কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। বাঁচিনি শঙ্কু, আমি তাদের বন্দী। তারা আমাকে বাধ্য করছে এক বিশাল সোনিক কামান তৈরি করতে। সেই কামানের তরঙ্গ যখন পৃথিবীর ওপর স্তরে পৌঁছাবে, তখন ওপরের সমস্ত আধুনিক যন্ত্রপাতির আণবিক গঠন ভেঙে ধুলোয় মিশে যাবে। তারা মনে করে উপরের জগতের মানুষ পরিবেশ ধ্বংস করে এই পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করছে। অবিনাশবাবু কাঁপতে কাঁপতে বললেন, শঙ্কু মশাই, এদের কি কোনো মন নেই? একটু বুঝিয়ে বললে হয় না যে আমরাও মানুষ? ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা সাইরেনের শব্দ হলো। স্টেইনার ফ্যাকাশে হয়ে গেলেন। সর্বনাশ হয়েছে, তোমাদের উপস্থিতি ওরা টের পেয়ে গেছে। ওই দেখো, শহরের মূল কেন্দ্র থেকে একটা বিশাল ড্রোন বা উড়ন্ত যানের মতো বস্তু আমাদের দিকে এগিয়ে আসছে। এর নিচ থেকে একটা তীব্র লাল রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে, যা মাটির মেঝে পুড়িয়ে দিচ্ছিল। আমি আর দেরি করলাম না, ব্যাগ থেকে বের করলাম আমার নতুন আবিষ্কার অ্যান্টি ভাইব্রেশন ডিস্ক। এটি যে কোনো শব্দ তরঙ্গকে শুষে নিয়ে একটি নিস্তব্ধ ক্ষেত্র বা জোন অফ সাইলেন্স তৈরি করতে পারে। আমি যন্ত্রটা অন করে ছুড়ে দিলাম ড্রোনের দিকে। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। ড্রোনটা মাঝপথেই থমকে দাঁড়ালো। কিন্তু তারপরেই শুরু হলো ভয়ঙ্কর এক কাণ্ড। পাতালপুরীর দেয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। ভাইব্রেনিয়ানরা তাদের একমাত্র অস্ত্র, শব্দ, কাজ না করায় এবার শারীরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমি চিৎকার করে বললাম, প্রহ্লাদ, অবিনাশবাবু, দৌড়ান, আমাদের ওই মূল নিয়ন্ত্রণ কক্ষের দিকে যেতে হবে, যেখান থেকে ওই সোনিক কামান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওটা ধ্বংস না করলে আজ রাত পোহানোর আগেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের পেছনে তখন শয়ে শয়ে কাঁচের মাকড়সা ধেয়ে আসছে, আর সামনে সেই রহস্যময় সভ্যতার আগ্নেয় প্রবেশপথ। আমাদের চারপাশে এখন কাঁচের মাকড়সার মতো যান্ত্রিক প্রহরীরা ঘিরে ধরেছে। তাদের শরীর থেকে নীল বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছে। অবিনাশবাবু ভয়ে ত্রাহি মধুসূদন ডাক ছাড়ছেন, আর প্রহ্লাদ শক্ত করে নিউটনের ব্যাগটা ধরে রেখেছে। স্টেইনার আমাদের নিয়ে পৌঁছলেন সেই বিশাল সোনিক কামানের নিচে। এটা দেখতে অনেকটা উল্টো করা পিরামিডের মতো, যা থেকে এক নাগারে একটা মৃদু গুঞ্জন ভেসে আসছে। শঙ্কু, ওই দেখো কন্ট্রোল প্যানেল! স্টেইনার চিৎকার করে উঠলেন। আমি দেখলাম দেয়ালের গায়ে কয়েক হাজার ছোট ছোট স্ফটিক বসানো। সেগুলো নির্দিষ্ট ছন্দে জ্বলছে আর নিচ্ছে।
এটাই সেই আদিম সভ্যতার কম্পিউটার। তারা কোনো বাটন টিপে নয়, বরং নির্দিষ্ট সুর বা ফ্রিকোয়েন্সি তৈরি করে এই যন্ত্র চালায়। হঠাৎ কক্ষের মাঝখানে এক বিশাল ছায়ামূর্তি ভেসে উঠল। কোনো রক্ত মাংসের শরীর নয়, বরং আলোক তরঙ্গ দিয়ে তৈরি এক অবয়ব। সে এক অদ্ভুত গম্ভীর স্বরে কথা বলে উঠল, যা সরাসরি আমাদের মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল। ওপরের জগতের মানুষ, তোমরা ধ্বংসের দূত। তোমরা বাতাস বিষাক্ত করেছ, মাটি খুঁড়ে খনিজ লুট করেছ। আমরা তোমাদের সভ্যতাকে নিশ্চিহ্ন করে পৃথিবীকে আবার শান্ত করব। আমি শান্ত গলায় উত্তর দিলাম, আপনারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে চান, সেটা মহৎ উদ্দেশ্য, কিন্তু ধ্বংস দিয়ে কখনো সৃষ্টি রক্ষা হয় না। মানুষের মধ্যে যেমন লোভ আছে, তেমনি ভালোবাসা আর সৃজনশীলতাও আছে। আমার বন্ধু স্টেইনারকে বন্দি করে আপনারা কি ন্যায়ের কাজ করেছেন? ছায়ামূর্তিটি থমকে গেল। তাদের তর্কে হারানো কঠিন, কারণ তারা কেবল যুক্তি বোঝে। আমি সুযোগ বুঝে আমার পকেট থেকে সাউন্ড সিনথেসাইজার বের করলাম। এটি এমন এক যন্ত্র যা যে কোনো সুরকে তার বিপরীত সুরে, আউট অফ ফেজ, রূপান্তরিত করতে পারে। আমি চুপি চুপি স্টেইনারকে ইশারা করলাম। তিনি বুঝতে পারলেন। আমি যন্ত্রটা কামানের মূল স্ফটিকের গায়ে ঠেকিয়ে দিলাম। শঙ্কু, ওরা আক্রমণ করছে! অবিনাশবাবু চিৎকার করে উঠলেন। মাকড়সাগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ল আমাদের ওপর। আমি আমার অ্যানিহেলিন পিস্তল দিয়ে প্রথম 3টিকে ধুলোয় মিশিয়ে দিলাম, কিন্তু সংখ্যায় তারা কয়েক হাজার। প্রহ্লাদ তার গায়ের জোরে কয়েকটাকে আছাড় মারল, কিন্তু তাতে কাজ হলো না। ঠিক সেই মুহূর্তে আমি সিনথেসাইজারের সুইচ অন করলাম। এক অদ্ভুত উচ্চগ্রামের শব্দে পুরো ঘর কাঁপতে শুরু করলো। সোনিক কামানের ভেতর থেকে যে মারণ তরঙ্গ বের হওয়ার কথা ছিল, তা আমার যন্ত্রের প্রভাবে নিজের ভেতরেই ফিরে যেতে লাগলো। বিস্ফোরণ নয়, বরং এক অদ্ভুত নীরবতা গ্রাস করল পুরো পাতালপুরীকে। সেই আলোক অবয়বটি কাঁপতে কাঁপতে বিলীন হয়ে গেল। তাদের সমস্ত যান্ত্রিক প্রহরী এক নিমেষে অকেজো হয়ে মেঝের উপর পড়ে গেল। সর্বনাশ! পাতালপুরীর ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এবার এই ছাদ ধসে পড়বে! স্টেইনার আতঙ্কিত হয়ে বললেন। চারপাশে ফাটল ধরতে শুরু করেছে। আমি দ্রুত ব্যাগ থেকে আমার শেষ সম্বল লিভিটল পাউডার বের করলাম। এটি মাখলে যে কোনো বস্তুর ওজন শূন্য হয়ে যায়। আমি সবার গায়ে সেই পাউডার ছিটিয়ে দিলাম। সবাই হাত ধরুন, উঁচুতে লাফ দিন, আমি নির্দেশ দিলাম। ওজনহীন অবস্থায় আমরা বাতাসের উপর ভাসতে ভাসতে সেই সুড়ঙ্গ দিয়ে ওপরে উঠতে লাগলাম। আমাদের নিচ থেকে আগ্নেয়গিরির তপ্ত লাভা আর ধোঁয়া তাড়া করে আসছিল। কোনো মতে আগ্নেয়গিরির মুখ দিয়ে যখন আমরা বাইরে ছিটকে বের হলাম, তখন বিশাল এক শব্দে পাহাড়ের মুখটি চিরতরে বন্ধ হয়ে গেল। আমরা এখন মানাউস শহরের একটি ছোট হাসপাতালে। স্টেইনার সুস্থ হয়ে উঠছেন। অবিনাশবাবু এখনও আতঙ্কে মূলো খাওয়ার কথা ভুলে গেছেন। আমি আমার ডায়েরিতে শেষ লাইনটি লিখলাম, মানুষের বিজ্ঞান আজ জয়ী হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতির গভীরে এমন অনেক শক্তি আছে যা মানুষের কল্পনার বাইরে। ভাইব্রানিয়ানরা হয়তো শেষ হয়নি, তারা হয়তো কোনো গভীরতর স্তরে আবার নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখছে। পৃথিবীটা কেবল আমাদের নয়, সবার। নিউটন আমার কোলের ওপর বসে মিউ মিউ করে সায় দিল। গিরিডির সেই শান্ত ল্যাবরেটরির কথা মনে পড়ছে। সেখানে ফিরে গিয়ে আবার নতুন কোনো রহস্যের সমাধান করতে হবে।